আজকে আমরা আলোচনা করব হলো নরমেটিভ এথিক্স আর হচ্ছে ডেসক্রিপটিভিজম নিয়ে। কেমন? আচ্ছা, এখন এটা আলোচনা যে করব তার আগে আমরা একটু দেখি যে এই নরমেটিভ এথিক্স এবং মেটা এথিক্স এগুলো বলতে ঠিক কি বুঝছি। নরমেটিভ এথিক্স মানে হচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা। আমি সম্ভবত বলেছিলাম যখন আমি নরমেটিভ এথিক্স নিয়ে বা নরমেটিভিজম একটুখানি পড়িয়েছিলাম এর আগে, তখন আমি বলেছিলাম যে এটা কিন্তু আদর্শের কথা বলছে, মানে নরমেটিভ নরমেটিভ ব্যাপারটাই হচ্ছে আদর্শ, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, আহ, সেটাই হচ্ছে নরমেটিভ এথিক্স। আচ্ছা, আর মেটা এথিক্স হচ্ছে পড়া নীতিবিদ্যা। মেটা এথিক্স এর বাংলা করলে হয় পড়া নীতিবিদ্যা। তার মানে একটা হচ্ছে আদর্শ নীতিবিদ্যা আর একটা হচ্ছে পড়া নীতিবিদ্যা। সেগুলো কি, সেগুলো একটু দেখি। আচ্ছা, কি বলছে যে সক্রেটিস পূর্বকাল থেকে আজ পর্যন্ত নীতিবিদ্যার ইতিহাস পর্যালোচনা করলে নীতিবিদ্যায় দুটি ধারা পরিলক্ষিত হয়। একটি ধারা অনুযায়ী নীতিবিদ্যা একটি পরম আদর্শের মাপকাঠিতে নৈতিক ক্রিয়ার মূল্যায়ন করে। দ্বিতীয় ধারা অনুযায়ী নীতিবিদ্যা প্রধানত নৈতিক পদ ও অবধারণের অর্থ ও কার্যাবলী ব্যাখ্যা ও এদের যৌক্তিকতা নিরূপণ। তো মত অনুযায়ী নীতিবিদ্যা ও দ্বিতীয় ধারাক্রমে একে পরানীতিবিদ্যা বলা হয়। তাহলে যখন আমরা এখানে কি বলছে, বলছে যে সক্রেটিসের পূর্বকাল থেকে আজ পর্যন্ত, মানে সেই সময় থেকে আজ অব্দি নীতিবিদ্যার ইতিহাস পর্যালোচনা করলে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে প্রথম ধারা যেটা ছিল, মানে যে সেই ধারা অনুযায়ী একটা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার কথা আমরা পাচ্ছি। আর দ্বিতীয় ধারা অনুযায়ী আমরা কি পাচ্ছি না, সেই নীতিবিদ্যা কি করছে, সেই নীতিবিদ্যা প্রধানত নৈতিক পদ ও অবধারণের অর্থ ও কার্যাবলী ব্যাখ্যা ও এদের যৌক্তিকতা নিরূপণ করছে। হ্যাঁ, তার মানে কি নৈতিক পদের অর্থ কার্যাবলী, নৈতিক পদ ও অবধারণের অর্থ ও কার্যাবলী ব্যাখ্যা ও এদের যৌক্তিকতাকে নিরূপণ করছে। আচ্ছা, এখন প্রথম মত অনুযায়ী নীতিবিদ্যাকে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বলা হচ্ছে, আর যে নীতিবিদ্যা এই নৈতিক পদ এবং অবধারণের যৌক্তিকতা এবং তাদের কার্যাবলী নির্ণয় করছে, সেই ধরনের নীতিবিদ্যাকে বলা হচ্ছে পড়া নীতিবিদ্যা। আচ্ছা, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা আমাদের আচরণের ভালো মন্দ নির্ণয় বা নৈতিক জীবন যাপনের জন্য অনেকটা ব্যবহারিক বা বস্তুনিষ্ঠ নৈতিক নিয়মের সুপারিশ করে। তাই একে আচরণ সম্পর্কীয় বিদ্যা বা প্রায়োগিক নীতিবিদ্যা বা প্র্যাকটিক্যাল এথিক্স বলা হয়। পক্ষান্তরে পরানীতিবিদ্যার আলোচনায় বিশ্লেষণী প্রক্রিয়ার জন্য একে বিশ্লেষণ নীতিবিদ্যা বা তত্ত্বগত নীতিবিদ্যা নামে আখ্যায়িত করা হয়। তাহলে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার যে বিষয়টা, সেখানে কি বলা হচ্ছে না, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যাকে কি করা হচ্ছে না, একেবারে প্র্যাকটিক্যাল জায়গায় সেখানে প্রয়োগ করা হচ্ছে। আর যেটা পরানীতিবিদ্যায় কি হচ্ছে না, সেই নীতিবিদ্যার যে মানে নীতির যে তত্ত্বগত দিকটা, সেই তত্ত্বগত দিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ কি না, নৈতিক পদ, হ্যাঁ, তার কার্যাবলী, অর্থাৎ কি সেই তত্ত্বগত দিকটা নিয়ে যারা আলোচনা করছে সেই তাদেরকে বলা হচ্ছে পরানীতিবিদ্যা। আর যারা নীতিবিদ্যার আদর্শগত দিকটা নিয়ে আলোচনা করছে তাদেরকে বলা হচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, বা যেটাকে নরমেটিভ এথিক্স বলা হয়, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা আবার কি করছে না, সেই নীতিবিদ্যা আবার মানে একদম মানে সেই নীতিবিদ্যাকে আবার অন্যদিক থেকে ব্যবহারিক নীতিবিদ্যাও বলতে পারি, কারণ সেটা ব্যবহারিক ক্ষেত্রে সেটা সেটা প্রায়োগিক নীতিবিদ্যা বলতে পারি বা ব্যবহারিক নীতিবিদ্যা বলতে পারি, কারণ কি সেই নীতিবিদ্যাকে আমরা ব্যবহারিক ক্ষেত্রেও প্রয়োগ করে থাকি। হ্যাঁ, আচ্ছা, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার নামকরণ হয়েছে আদর্শ বা নর্ম শব্দ থেকে। নর্ম মানে হচ্ছে আদর্শ, NORM, নর্ম। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার আলোচনায় ক্রিয়ার নৈতিক মান নিরূপণের ক্ষেত্রে কি পরমাদর্শ স্থিরীকৃত হবে এবং সেই পরমাদর্শের আলোকে কিভাবে নৈতিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে এবং বিভিন্ন মানদণ্ডের মধ্যে কোনটি আমাদের গ্রহণযোগ্য হবে, সেই সম্পর্কে আদর্শনিষ্ঠ নীতিবিদগণ দ্বিধা বিভক্ত। অন্যথায় আদর্শনিষ্ঠ নীতিবিদগণ আমাদের আচরণের ভালো মন্দ নির্ণয় করতে গিয়ে কিভাবে আমরা সৎ, সুন্দর ও উত্তম নৈতিক জীবন যাপন করতে পারি তার পরামর্শ দিলেও
তার পরামর্শ দিলেও যে আদর্শের প্রেক্ষিতে আমরা উপরোক্ত নৈতিক জীবনযাপন করতে পারি সেই সম্পর্কে তারা একমত নন। আচ্ছা, ফলে গত ২ সহস্রাধিক বছরের মধ্যে নৈতিক চিন্তার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়নি। এই প্রেক্ষাপটে সমকালীন নীতিবিদগণ দাবি করেন যে আদর্শনিষ্ঠ নৈতিক আলোচনায় নীতিবিদ্যা শেষ কথা নয়। আদর্শনিষ্ঠ নৈতিক আলোচনার পরও নৈতিক পদ বা অবধারণে নিহিত অর্থের ব্যাখ্যার সুযোগ রয়েছে। আদর্শনিষ্ঠ নৈতিক আলোচনার পরও নৈতিক পদ বা শব্দের অর্থ উদ্ধার সম্ভব। এই ধারণা থেকে পরানীতিবিদ্যা কথাটির ব্যুৎপত্তিগত উৎপত্তি। আচ্ছা, ইংরেজি মেটা এথিক্স কথাটির বাংলা অর্থ হচ্ছে পরানীতিবিদ্যা। মানে কি? মেটা, আহ মেটা মানে হচ্ছে পর, প্লাস এথিক্স, এথিক্স মানে হচ্ছে নীতিবিদ্যা। তাহলে হয়ে গেল কি পরানীতিবিদ্যা। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও পরানীতিবিদ্যার মধ্যে তাই তফাৎ সুস্পষ্ট। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা কোনো আদর্শকে সামনে রেখে সৎ জীবনযাপনের পরামর্শ দেয়, অথচ পরানীতিবিদ্যা নৈতিক ধারণা ও বিশ্বাসের তাত্ত্বিক আলোচনা করে থাকে। অন্যথায় এজে এয়ার এর ভাষায় আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার কাজ হচ্ছে নৈতিক নিয়ম কানুনের বিস্তারিত বিবরণ দেওয়া এবং তা যথাযথ পালনের নিমিত্তে উৎসাহ প্রদান করা। পক্ষান্তরে পরানীতিবিদ্যার কাজ হচ্ছে ক্রিয়ার মূল্যায়ন করা নয়, নৈতিক ক্রিয়ার বিশ্লেষণ করা। কেমন? তার মানে কি? পরানীতিবিদ্যার কাজ কি? না নৈতিক যা ক্রিয়া আছে বা নৈতিক যে পদ আছে সেগুলোর বিশ্লেষণ করা। আর আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার কাজ কি? আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার কাজ হচ্ছে যে সেই নৈতিক নিয়মগুলিকে যথাযথ পালনের জন্য উৎসাহ প্রদান করা। যে নৈতিক নিয়মগুলিকে প্রত্যেকটা মানুষ যাতে যথাযথ পালন করছে কিনা সেই বিষয়ে তাদেরকে উৎসাহ দান করা। হ্যাঁ, তো সেইটা হচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার কাজ। আর পরানীতিবিদ্যার কাজ কি? পরানীতিবিদ্যার কাজ হচ্ছে ওই নৈতিক পদগুলোর ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, নৈতিক ক্রিয়াগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা। এটা হচ্ছে পরানীতিবিদ্যার কাজ। পরানীতিবিদ্যার কাজ আর নিষ্ঠ নীতিবিদ্যার কাজটা আলাদা সম্পূর্ণ। এটা এখন বোঝা গেল। আচ্ছা, আচ্ছা, নীতিবিদ্যার এই দুই ধারার বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায় যে ক আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ভালো, ন্যায়, কর্তব্য ও দায়িত্ববোধ সম্পর্কীয় নৈতিক উক্তির বাস্তব আদর্শ সংক্রান্ত যুক্তি দিয়ে আলোচনা করে। পক্ষান্তরে পরানীতিবিদ্যা নৈতিকতার সার্বিক ধারণার প্রকৃতি সম্বন্ধীয় নৈতিক পদ ও উক্তির ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। অন্যথায় পরানীতিবিদ্যা নৈতিক পদ ও অবধারণের অর্থ ও কার্যাবলীকে ব্যাখ্যা করে, নৈতিক অবধারণের অবস্থান নিরূপণ করে, নৈতিক অবধারণের যৌক্তিকতা, বিশেষ করে এদের সাথে অনৈতিক ঘটনা বিষয়ক বাক্যের সম্পর্ক কি তা নির্ধারণ করে এবং নৈতিক মতভেদের স্বরূপ এবং এই মতভেদের নিরসন সম্ভব কিনা তা আলোচনা করে। আচ্ছা, মোট কথা পরানীতিবিদ্যা হচ্ছে নৈতিক পদ বা ধারণাগুলির একটি যৌক্তিক আলোচনা। খ আদর্শনিষ্ঠ নীতিবিদগণ আদর্শনিষ্ঠ নৈতিক উক্তির একটি পদ্ধতি বার করার মাধ্যমে ক্রিয়ার মূল্যায়ন করে থাকেন এবং এরূপ করতে গিয়ে আদর্শনিষ্ঠ নৈতিক উক্তিসমূহ কিভাবে যুক্তিনিষ্ঠভাবে সমর্থন করা যায় তা অন্তত দেখানোর চেষ্টা করেন। অপরদিকে পরানীতিবিদগণ আদর্শনিষ্ঠ নৈতিক আলোচনার ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে গিয়ে আদর্শনিষ্ঠ নীতিবিদদের দাবি ও পদ্ধতির যৌক্তিকতা নিরূপণ করেন এবং তার সুস্পষ্ট বর্ণনা ও ব্যাখ্যা দেন। গ আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও পরানীতিবিদ্যার নৈতিক উক্তি বা বিবৃতির মধ্যে পার্থক্য সুস্পষ্ট। এই জায়গাটা দেখলে জিনিসটা আরো ভালো করে বোঝা যাবে। এই গ পয়েন্ট যেটা সেটা দেখলে বোঝা যাবে। কি বলছে? আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ও পরানীতিবিদ্যার নৈতিক উক্তি বা বিবৃতির মধ্যে পার্থক্য সুস্পষ্ট। মানে কি? আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার যে নৈতিক বিবৃতি সেটা আর পরানীতিবিদ্যার যে নৈতিক বিবৃতি এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। নৈতিক বিবৃতিগুলো শুনলেই বোঝা যায় যে এটা কি আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা নাকি এটা পরানীতিবিদ্যার মধ্যে পড়ছে। আদর্শনিষ্ঠ নৈতিক উক্তি বা বিবৃতি সমূহ বাস্তব ঘটনা সম্পর্কীয় এবং মূল্যায়নমূলক। যেমন দুস্থ লোকের সেবা করা ভালো, অন্ধের প্রতি তোমার সদয় হওয়া উচিত ছিল, পিতা হিসাবে সন্তানদের প্রতি স্নেহপরায়ণ হওয়া উচিত। অর্থাৎ এরকম উচিত এই ধরনের কথাগুলি যোগ করে যখন আমরা কোনো উক্তি করছি
তখন এটা করা ভালো, ওটা করা খারাপ, এটা করা উচিত, ওটা করা অনুচিত, এই ধরনের উক্তিগুলোকে মানে এই ধরনের কথাগুলো, এই উচিত অনুচিত ভালো মন্দ ইত্যাদি কথাগুলো যুক্ত করে যখন আমি কোনো বিবৃতি দিচ্ছি, তখন সেই বিবৃতিগুলো হয়ে যাচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার অন্তর্গত। অপরদিকে পরানীতি বিদ্যা নৈতিক উক্তিসমূহ বিশ্লেষণমূলক। যেমন ভালো একটি সরল সংজ্ঞায়নাতীত ও অপ্রাকৃতিক ধারণা, নৈতিক উক্তি আমাদের আবেগের বহিঃপ্রকাশ ইত্যাদি। নৈতিক বাক্যগুলি যৌক্তিক ও ভাষাগত বিশ্লেষণ সাপেক্ষ। আচ্ছা, তার মানে কি? তার মানে পরানীতিবিদ্যার বাক্য কিন্তু একটু আলাদা। পরানীতিবিদ্যার বাক্য কিরকম? যেমন পরানীতিবিদ্যার বাক্য যেমন এরকম যে ভালো একটি সরল সংজ্ঞা সংজ্ঞা দেওয়ার অতীত এবং অপ্রাকৃতিক ধারণা। হ্যাঁ, ভালো একটি সরল সংজ্ঞার অতীত ও অপ্রাকৃতিক ধারণা। এটা এটা কার মত? আমার মনে হয় নিশ্চয়ই মনে আছে, এটা দার্শনিক মুরের মত। মুর এরকম বলছেন যে ভালো একটি সরল সংজ্ঞার অতীত এবং অপ্রাকৃতিক ধারণা। হ্যাঁ, মুর এই ধরনের কথা বলছেন। তাহলে মুরকে আমরা কি বলবো? মুরকে আমরা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার অন্তর্গত করবো? মানে মুরের যে নীতিবিদ্যা, সেই নীতিবিদ্যা কি আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার অন্তর্গত? না, মুরের নীতিবিদ্যা হচ্ছে এই পরানীতিবিদ্যার অন্তর্গত। কেমন? মুরের যে এথিক্স, সেটা হচ্ছে পরানীতিবিদ্যার অন্তর্গত। আচ্ছা, বা নৈতিক উক্তি আমাদের আবেগের বহিঃপ্রকাশ। আবেগবাদীরা যেরকম বলে থাকেন যে নৈতিক উক্তি আমাদের আবেগের বহিঃপ্রকাশ, তাহলে তাদের এই বক্তব্যটা এইগুলো, তার মানে আবেগবাদীরাও পরানীতিবিদ্যার অন্তর্গত। তার মানে আবেগবাদী বা মুর, এনারা সবাই কিন্তু পরানীতিবিদ্যার অন্তর্গত। হ্যাঁ, এনাদের সবাই আসলে এরা মানে এদের যে নীতিবিদ্যা সেগুলোকে আমরা বলতে পারি পরানীতিবিদ্যা। বা আমরা যখন প্রকৃতিবাদের কথা বলছি বা আবেগবাদের কথা বলছি, বা আমরা যখন মুরের স্বজ্ঞাবাদের কথা বলছি, মুরের নীতিবিদ্যা মানে কি? স্বজ্ঞাবাদ। আমরা যখন স্বজ্ঞাবাদের কথা বলছি, আবেগবাদের কথা বলছি, প্রকৃতিবাদের কথা বলছি, বা ইভেন যেটা আজকে পড়বো আমরা, যে ডেসক্রিপটিভিজম, বা যে আমরা যখন বর্ণনাবাদ যেটাকে বলা হয় বাংলায়, বর্ণনাবাদের কথা বলছি। তার মানে কি? বর্ণনাবাদ, প্রকৃতিবাদ, আবেগবাদ, স্বজ্ঞাবাদ, যাই বলি না কেন, বা আগের দিন যেটা পড়লাম প্রেসক্রিপটিভিজম, যেটা, এই সমস্ত কিছুই কিন্তু, এই সমস্ত মতবাদগুলি কিন্তু কিসের অন্তর্গত? না, পরানীতিবিদ্যার অন্তর্গত। এগুলো কিন্তু আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার অন্তর্গত নয়। কারণ এদের যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার বক্তব্যের কোনো মিল নেই। বা এরা যে বিবৃতিগুলো ইউজ করে, সেই বিবৃতিগুলোর সাথে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার বিবৃতির কোনো মিল নেই। কারণ আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার বিবৃতিগুলো কেমন, যেটা আমি এখনই বললাম, যেমন দুস্থ লোকের সেবা করা ভালো, অন্ধের প্রতি তোমার সদয় হওয়া উচিত ছিল, পিতা হিসাবে সন্তানদের প্রতি স্নেহপরায়ণ হওয়া উচিত। এই ধরনের উচিত অনুচিত ভালো মন্দ যুক্ত করে যে যে বিবৃতিগুলো আসছে, সেই বিবৃতিগুলো কিন্তু আসলে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার বিবৃতি। হ্যাঁ, এগুলো পরানীতিবিদ্যার বিবৃতি নয়। আর পরানীতিবিদ্যার মধ্যে এগুলো পড়ছেও না। আর পরানীতিবিদ্যার মধ্যে আমরা মানে কোন কোন মতবাদ তাহলে পাচ্ছি? আমরা যে মতবাদগুলো পাচ্ছি সেগুলো আমরা আগে অলরেডি অনেকদিন ধরে আলোচনা করছি। নভেম্বর মাস থেকে এগুলো আমরা আলোচনা করছি। সেগুলো কি? না, সেগুলো হচ্ছে আবেগবাদ, সেগুলো হচ্ছে কি মুরের স্বজ্ঞাবাদ, সেগুলো কি? সেগুলো আগের দিন যা পড়লাম প্রেসক্রিপটিভিজম, আজকে যা পড়বো ডেসক্রিপটিভিজম বা বর্ণনাবাদ, হ্যাঁ, বা হচ্ছে প্রকৃতিবাদ। এগুলো হচ্ছে, এই সমস্ত হচ্ছে কিসের অন্তর্গত? না, পরানীতিবিদ্যার অন্তর্গত। কারণ এদের যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে কিন্তু ওই আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার বক্তব্য, বা যেটাকে আমরা বলতে পারি নরম্যাটিভ এথিক্স, নরম্যাটিভিজম বা নরম্যাটিভ এথিক্স এর বক্তব্যের কোনো মিল নেই। হ্যাঁ, তার মানে এই পুরো ব্যাপারটাই হচ্ছে কি, এই পুরো নীতিবিদ্যাটাই হচ্ছে নরম্যাটিভিজমের থেকে সম্পূর্ণ আলাদা। নরম্যাটিভিজমটা একটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর এই যারা মেটা এথিক্স বা যেটাকে বলা হচ্ছে পরানীতিবিদ্যা, পরানীতিবিদ্যা কিন্তু ওই আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার থেকে সম্পূর্ণরূপে আলাদা। কেমন? আর পরানীতিবিদ্যার মধ্যেই পড়ছে, যেটা আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে কি না, ডেসক্রিপটিভিজম বা বর্ণনাবাদ। কেমন? পরানীতিবিদ্যার মধ্যেই বর্ণনাবাদ পড়ছে।
ফলে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার সাথে ন্যাচারালি তার পার্থক্য থাকবে। কারণ বর্ণনাবাদেরও যা বক্তব্য, আর আমাদের যে সিলেবাসে যেটা রয়েছে যে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা ভার্সেস বর্ণনাবাদ। তো বা বা যেটাকে বলা হচ্ছে যে নরম্যাটিভিজম ভার্সেস ডেসক্রিপটিভিজম, মানে সেটা বেসিক জায়গাটা এইটাই যে নরম্যাটিভিজম তো ডেসক্রিপটিভিজমের থেকে আলাদা হবেই, কারণ নরম্যাটিভিজম তো আসলে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা। হ্যাঁ, তার কারণ কি? তার কারণ সে হচ্ছে আদর্শের কথা বলছে, সে হচ্ছে উচিত উচিত অনুচিত দেওয়া বাক্যের মানে এই উক্তি মানে এই শব্দগুলো ইউজ করে যে বাক্যগুলো আসছে, সেই বাক্যগুলো নিয়ে সে কথা বলছে, বা সেই সরি সেই বাক্যগুলো দ্বারা সে নিজেকে প্রকাশ করছে, মানে সেই এথিক্স কি করছে, ওই বাক্যগুলো দ্বারা নিজেকে প্রকাশ করছে। তার মানে কি? তার মানে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার বাক্যই ওইগুলো। কোনগুলো? না, উচিত অনুচিত দেওয়া যে বাক্যগুলো, হ্যাঁ, যেমন তোমার এই কাজটা করা উচিত, যেমন বাবা হয়ে তোমার সন্তানকে, তুমি যদি বাবা হও তাহলে তোমার সন্তানকে আহ লালন পালন করা উচিত, হ্যাঁ। তার মানে কি এই ধরনের যে উক্তিগুলো, বা এই কাজটা করা ভালো, ওই কাজটা করা মন্দ, এই যে ধরনের যে উক্তিগুলো, এই উক্তিগুলো হচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার উক্তি। হ্যাঁ, এর সাথে ন্যাচারালি ডেসক্রিপটিভিজম বা বর্ণনাবাদের পার্থক্য তো থাকবেই। কারণ বর্ণনাবাদের উক্তিগুলো হতেই পারে না, কারণ বর্ণনাবাদ তো নিজে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার মধ্যে পড়েই না। বর্ণনাবাদ কিসের মধ্যে পড়ে? না, আমরা এক্ষুনি দেখলাম বর্ণনাবাদ কিন্তু পড়া নীতিবিদ্যার মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা। এখন যেটা আরো পরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে উম আমি একটা আহ, একটা চার্ট দেখাতে চাইবো। যদি দেখতে পাওয়া যায় ভালো হয়, আর না হলে আমি বলবো একটু লিখে নেওয়া ভালো, যদি হাতে খাতা পেন থাকে তাহলে একটু লিখে নিলে ভালো হয়। আচ্ছা, নীতিবিদ্যা কে তাহলে দুই ভাগে ভাগ করা হচ্ছে, মূল দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, আর একটা হচ্ছে পরানীতিবিদ্যা। এটা একটু বড় ভাগ একটা করা করা দরকার। ও নীতিবিদ্যা বলে ওপরে লিখে, আর মূল দুটো ভাগ, হ্যাঁ, মূল প্রধান দুটো ভাগ। একটা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার মধ্যে পড়ে গেল, ওটাকে ছেড়েই দিলাম। আর একটা হচ্ছে পরানীতিবিদ্যার মধ্যে পড়ে গেল, যেগুলো নিয়ে আমরা নভেম্বর মাস থেকে আলোচনা করছি। পরানীতিবিদ্যার বিষয়গুলো নিয়ে, পরানীতিবিদ্যার ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছি আসলে। হ্যাঁ, এবার পরানীতিবিদ্যার মধ্যে কি কি পড়ছে? এই যে পরানীতিবিদ্যা, এটারও কিন্তু অনেক বড় একটা ভাগ রয়েছে। ম্যাম, হ্যাঁ, একটা মিনিট, একটা আচ্ছা। মিনিট। হ্যাঁ ম্যাম, বলুন বলুন। এবার এই যে যেটা বললাম আমি যে নীতিবিদ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করলাম আমরা, একটা হচ্ছে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, আর একটা হচ্ছে পরানীতিবিদ্যা। হ্যাঁ, এটা হচ্ছে বড় করে দুটো ভাগ প্রথমে দেখালাম, এরকম একটা লাইন টেনে দুদিকে দুটো ভাগ দেখালাম, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা আর একটা ভাগে হচ্ছে পরানীতিবিদ্যা। এবার আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার আর কোনো ভাগ আমরা এখন দেখাচ্ছি না, পরানীতিবিদ্যার ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং আলোচনা সেই মানে যেহেতু চলছে, সেজন্য পরানীতিবিদ্যার ভাগগুলোই আমরা এখন দেখবো। এবার এই পরানীতিবিদ্যার মধ্যে পরানীতিবিদ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা ভাগ হচ্ছে জ্ঞানবাদ, আর একটা ভাগ, আর একটা ভাগকে বলা হচ্ছে অজ্ঞান, একটা ভাগকে বলা হচ্ছে জ্ঞানজবাদ, আর একটা ভাগকে বলা হচ্ছে অজ্ঞানজবাদ। জ্ঞানজবাদ আর একটা হচ্ছে অজ্ঞানজবাদ। জ্ঞানজবাদ বর্গের জ, হ্যাঁ, জ্ঞানজবাদ, আর একটা ভাগকে বলা হচ্ছে অজ্ঞানজবাদ। হ্যাঁ ম্যাম। হুম, আচ্ছা। এবারে এই যে জ্ঞানজবাদ, এই জ্ঞানজবাদের আবার দুটো ভাগ। জ্ঞানজবাদকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অজ্ঞানজবাদের ভাগটা আবার একটু বেশি, মানে ঠিক আছে, দুটোই বড়। আচ্ছা, জ্ঞানজবাদকে ভাগ করা হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে প্রকৃতিবাদ, আর একটা হচ্ছে অপ্রকৃতিবাদ বা স্বজ্ঞাবাদ। জ্ঞানজবাদকেই দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রকৃতিবাদ, যেটা নিয়ে আমরা আলোচনা অলরেডি করে নিয়েছি, দুবার আলোচনা করে নিয়েছি।
প্রকৃতিবাদ, আর একটা হচ্ছে অপ্রকৃতিবাদ বা স্বজ্ঞাবাদ। অপ্রকৃতিবাদ বা স্বজ্ঞাবাদ। হ্যাঁ ম্যাম, তারপর? হুম। এবার অপ্রকৃতিবাদকে কিন্তু স্বজ্ঞাবাদ বলা হচ্ছে, কারণ কারণ স্বজ্ঞাবাদী মুর তিনি নিজেকে অপ্রকৃতিবাদী বলে থাকেন। তিনি বলেন যে আমি হচ্ছি একজন অপ্রকৃতিবাদী দার্শনিক। ঠিক আছে, আমি প্রকৃতিবাদকে মানি না, তাই জন্য আমি অপ্রকৃতিবাদী দার্শনিক। আর আমার মতবাদ হচ্ছে স্বজ্ঞাবাদ, সেই জন্য প্রকৃতিবাদ আর অপ্রকৃতিবাদ দুটো সম্পূর্ণ বিপরীত মতবাদ। তো এই দুটো মতবাদ হচ্ছে জ্ঞানযোবাদের মধ্যে অন্তর্গত। আচ্ছা, এবার প্রকৃতিবাদের আর কোনো ভাগ নেই। অপ্রকৃতিবাদ বা স্বজ্ঞাবাদের আবার দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে একটাকে বলা হচ্ছে কার্য উপযোগবাদ। হ্যাঁ ম্যাম, তারপর? আর একটা ভাগকে বলা হচ্ছে নিয়ম উপযোগবাদ। দুটোই কিন্তু আমার পড়ানো ছিল, কার্য উপযোগবাদ, নিয়ম উপযোগবাদ। যদি খেয়াল থাকে তাহলে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি একবার রিপিটও পরে কোনো সময় আমি রিপিট করে দিতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে নিয়ম উপযোগবাদ বা নীতি উপযোগবাদ যেটাকে বলেছি, আর আর একটা হচ্ছে কার্য উপযোগবাদ। তার মানে কি, স্বজ্ঞাবাদের দুটো ভাগ। একটা হচ্ছে কার্য উপযোগবাদ, মানে উপযোগবাদের ভাগের মধ্যে পড়ছে, মানে উপযোগবাদের দুটো ভাগ এখানে বলে দিচ্ছে আর কি। তাহলে সেই ভাগ দুটোকে দুটো আবার কার অন্তর্গত না, স্বজ্ঞাবাদের অন্তর্গত বলছে। তাহলে স্বজ্ঞাবাদের অন্তর্গত হচ্ছে কার্য উপযোগবাদ, আর একটা হচ্ছে আহ আহ, নিয়ম উপযোগবাদ বা নীতি উপযোগবাদ। কার্য উপযোগবাদ আর একটা হচ্ছে নীতি উপযোগবাদ। আমি কিন্তু কান্ট পড়ানোর আগে, কর্তব্যমুখী নৈতিক মতবাদ পড়ানোর আগে আমি কিন্তু উপযোগবাদের ভাগও পড়িয়েছিলাম। সেই উপযোগবাদের ভাগের মধ্যে আমি কিন্তু পড়িয়েছিলাম কার্য উপযোগবাদ, নীতি উপযোগবাদ, আমি কিন্তু এগুলো পড়িয়েছিলাম। তো সেই ভাগগুলোর কথা এখানে বলছি। আমরা সেখানে উপযোগবাদের ভাগ হিসাবে এই দুটো এগুলো পড়েছিলাম। কার্য উপযোগবাদ, সাধারণ উপযোগবাদ, নীতি উপযোগবাদ, এভাবে আমরা সেখানে দেখেছিলাম। কিন্তু এখন আমরা আরো আরো ভালোভাবে জানলাম, আরো ডিটেলসে জানলাম যে আসলে এই কার্য উপযোগবাদ আর নীতি উপযোগবাদটা আসলে কিন্তু স্বজ্ঞাবাদের দুটো ভাগ। আবার এই দিক থেকে, মানে অন্য আর একটা দিক থেকে এটাকে স্বজ্ঞাবাদের দুটো ভাগ দেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে হয়ে গেল, স্বজ্ঞাবাদের দুটো ভাগও হয়ে গেল। আচ্ছা, এবারে ওই যে অজ্ঞানজবাদ যেটা ছিল, সেই অজ্ঞানজবাদের আবার চারটে না, অজ্ঞানজবাদের আবার পাঁচটা ভাগ বলছে এখানে, পাঁচটা ভাগ। অজ্ঞানজবাদকে পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সরল বিষয়ীবাদ। সরল বিষয়ীবাদ। সরল বিষয়ীবাদ। আর একটা হচ্ছে আবেগবাদ। আর একটা হচ্ছে ব্যবস্থাবাদ। আর একটা হচ্ছে নোয়েল স্মিথের বহু কার্যবাদ। নোয়েল স্মিথের বহু কার্যবাদ। ম্যাম, আরেকবার বলুন। নোয়েল আর স্মিথ, এই দুজনের বহু কার্যবাদ। নোয়েল আর স্মিথ, বহু কার্য। আর আরেকটা হচ্ছে বর্ণনাবাদ, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর মধ্যে অনেক কিছুই সিলেবাসে যেহেতু নেই, সেই জন্য আর আমি সেগুলো নিয়ে আলোচনা করব না। হ্যাঁ, সেগুলো কি কি না, ওই সরল বিষয়বাদ, তারপরে কি না ওই বহু কার্যবাদ, নোয়েল স্মিথের বহু কার্যবাদ, এগুলো আসলে সিলেবাসে নেই। আলাদা করে আমাদের এগুলো আহ মানে এই বিএ ক্লাসের সিলেবাসে
আলাদা করে পড়তে হচ্ছে না, কিন্তু এগুলো যে অজ্ঞানজবাদের অন্তর্গত সেটা জানাটা জরুরি। এগুলো সবই অজ্ঞানজবাদের অন্তর্গত। আর আলটিমেটলি এগুলো কিসের অন্তর্গত? আলটিমেটলি এগুলো কিন্তু মেটা এথিক্স এর অন্তর্গত, মানে কি পরানীতিবিদ্যার অন্তর্গত। এই পুরোটাই পুরোটাই পরানীতিবিদ্যার অন্তর্গত। মানে ওই আবেগবাদ, বিষয়বাদ, বর্ণনাবাদ, হ্যাঁ, তারপরে কি বলে ওই প্রকৃতিবাদ, অপ্রকৃতিবাদ বা স্বজ্ঞাবাদ, সব পুরো ঘটনাই আসলে পরানীতিবিদ্যার অন্তর্গত। ফলে এটার সাথে আদর্শ নিঃস্ব নীতিবিদ্যার ন্যাচারালি পার্থক্যই থাকবে। আচ্ছা, একটুখানি দার্শনিকদের নামগুলো একটু বলে দিচ্ছি। আহ প্রকৃতিবাদের মধ্যে তো দার্শনিকের নাম আমরা মানে অনেক পেয়েছি। হ্যাঁ, সেখানে আমি না হয় আলাদা আলাদা করে বলছি না। অপ্রকৃতিবাদ বা স্বজ্ঞাবাদ, সেই দার্শনিকের নাম আমরা জানি, তিনি মুর। এবার সেই স্বজ্ঞাবাদের আবার দুটো ভাগ বলেছে। সেই স্বজ্ঞাবাদের আবার দুটো ভাগ বলেছে, এমন নয় যে যে শুধু মুরই স্বজ্ঞাবাদী। মুরের স্বজ্ঞাবাদ হচ্ছে কার্য উপযোগবাদ, যেটা কার্য উপযোগবাদী স্বজ্ঞাবাদ সেটা হচ্ছে মুরের। তাহলে আহ আমরা মুরের নামটা লিখবো, স্বজ্ঞাবাদের দুটো ভাগ দেখছি, সেই ভাগের মধ্যে যেখানে কার্য উপযোগবাদ লিখেছি সেইখানে আমরা মুরের নামটা ঢোকাবো। মুর কেমন স্বজ্ঞাবাদী? না কার্য উপযোগবাদী স্বজ্ঞাবাদী। মুর তো একজন স্বজ্ঞাবাদী দার্শনিক, কিন্তু তিনি কার্য উপযোগবাদী স্বজ্ঞাবাদী। আর স্বজ্ঞাবাদের যে আরেকটা ভাগ দেখলাম নীতি উপযোগবাদ, সেই নীতি উপযোগবাদে কিন্তু তাদের নাম রয়েছে, তারা হচ্ছেন প্রিচার্ড আর রস। প্রিচার্ড আর রস, পয়রাফুলা রশ্মি চয়াকার ডয়রে, প্রিচার্ড আর রস, র দন্তেশ। আচ্ছা, অজ্ঞানজবাদেরও আমরা নামগুলো একটু জেনে নিই। সরল বিষয়বাদ কার? না হিউম আর রাসেলের। হিউম ও রাসেলের সরল বিষয়বাদ হচ্ছে হিউম ও রাসেল। আবেগবাদী কারা? এ আর স্টিভেনসন। আবেগবাদী হচ্ছেন এ আর, দার্শনিক এ আর, এ ওয়াই ই আর বা এ উনতেস্তয় আকার বয়শূন্যরা, এ আর আর স্টিভেনসন। স্টিভেনসন। আচ্ছা, ব্যবস্থাবাদ কার? ব্যবস্থাবাদ হচ্ছে দার্শনিক হেয়ারের, এইচ এ আর ই, হেয়ার। এয়ার আর হেয়ার পার্থক্য আছে, কিন্তু দুজনে এক নন, দুজন দার্শনিক আলাদা। হেয়ারের হচ্ছে ব্যবস্থাবাদ। আচ্ছা, নোয়েল স্মিথের বহু কার্যবাদ। নোয়েল স্মিথের নাম তো আমি আগেই বললাম, নোয়েল স্মিথের বহু কার্যবাদ। একজন দার্শনিক নোয়েল আর একজন দার্শনিক স্মিথ, তাদের বহু কার্যবাদ। আচ্ছা, বর্ণনাবাদ কাদের? বর্ণনাবাদ হচ্ছে টোলমিন, ফুট, এদের। বর্ণনাবাদ তো আমাদের পড়তেও হবে। বর্ণনাবাদ হচ্ছে টোলমিন, ফুট, এনাদের বর্ণনাবাদ। টয়কার ল ময়ূরসী দন্তে না, টোলমিন, ফুট, ফয়রসুট, ফুট, এনাদের হচ্ছে বর্ণনাবাদ। আরো রয়েছেন ডি জে ওয়ার্নাক, এই নামটা আমার মনে হয় জানে অনেকে, সবাই। আচ্ছা, ফিলিপ্পা ফুট, মানে ফুট যিনি, তার পুরো নামটা হচ্ছে, তিনি হচ্ছেন ফিলিপ্পা ফুট। হ্যাঁ, তারপরে জি জে ওয়ার্নাক, কুর্ট বেয়ার, টোলমিন, এনারা হচ্ছেন বর্ণনাবাদী দার্শনিক। ফিলিপ্পা ফুট, জি জে ওয়ার্নাক, টোলমিন, বর্ণনাবাদী। আজকে আর বর্ণনাবাদের বাদ শুরু করার মতো আমি দেখছি না, টাইম আছে বলে। তো আমি একটা কাজ করি, নেক্সট দিনই বরঞ্চ বর্ণনাবাদটা ধরি। ঠিক আছে, আজকে তাহলে যতটুকু পড়ালাম মোটামুটি কি একটু মাথায় ঢুকলো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ কি ম্যাম। কি পড়ালাম আজকে? মূল দুটো জায়গাকে আলাদা করে দিলাম, কি কি কি?
আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা আর পরানীতিবিদ্যা। ঠিক পরানীতিবিদ্যা। ঠিক ঠিক, একদম তাই, একদম তাই। আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, পরানীতিবিদ্যা। ভাষার তফাৎ আছে তো এদের? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার ভাষায় সেখানে উচিত অনুচিত এই কথাগুলো ইউজ হয়, ভালো মন্দ দিয়ে কথাগুলো ইউজ হয়, কিন্তু পরানীতিবিদ্যার ভাষাটা সেরকম নয়। কারণ আমরা যখন আবেগবাদের কথা দেখেছি, বা আমরা যখন কি বলে অন্যান্য যে মতবাদগুলো, ব্যবস্থাবাদ, হ্যাঁ আগের দিনই যেটা আরো ভালো করে পড়ালাম, ব্যবস্থাবাদ মানে প্রেসক্রিপটিভিজম, যেটা এদের যে ভাষাগুলো আমরা দেখেছি, সেখানে কিন্তু এরকম উচিত অনুচিত এই ধরনের বিষয়গুলো কিন্তু সেটা মানে এরকম নয়, ব্যাপারটা কেমন মানে এদের এদের কথাগুলো ঠিক এরকম নয়। কিন্তু আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার যে বক্তব্য, সেখানে কিন্তু আমরা দেখি কি যে সেখানে ওই এরকম মানে যখনই তাদের যে মানে বিবৃতি, হ্যাঁ বা তাদের যে বক্তব্য, সেখানে এই উচিত অনুচিত ভালো মন্দ ইত্যাদি শব্দগুলো যুক্ত করে তারা তাদের বিবৃতিকে প্রকাশ করছেন। ঠিক আছে, পরানীতিবিদ্যার ক্ষেত্রে সেরকম নয়। কারণ কি, পরানীতিবিদদের এরা যে মতবাদীরা, এরা তো বিভিন্ন অনেকেই রয়েছেন, এদের নিজেদের মতবাদ গুলোও আলাদা। তো কিন্তু তাদের যে ধরনের বিবৃতি, তারা এরকম ধরনের বিবৃতি দিচ্ছে না। হ্যাঁ, এখন ব্যবস্থাবাদী হেয়ার এটা বলতে পারেন যে মানে ব্যবস্থাবাদের যে বক্তব্য সেটা কি না, সেটা হচ্ছে যে বা বা মানে হেয়ার আমরা যেটা আগের দিন কি বলেছিলাম, হেয়ারের মতবাদকে নির্দেশবাদ, তাই তো? নির্দেশবাদটা না ব্যবস্থাবাদ, মানে নির্দেশবাদ কথাটা বলেছিলাম না ব্যবস্থাবাদ কথাটা বলেছিলাম? ম্যাম নির্দেশবাদও বলেছিলেন, আগের দিন ব্যবস্থাবাদ বলেছিলেন। ওই একই ব্যাপার, নির্দেশবাদ বা ব্যবস্থাবাদ। হ্যাঁ মানে বাংলায় কখনো ওটাকে নির্দেশবাদ বলা হচ্ছে, কখনো ব্যবস্থাবাদ বলা হচ্ছে। নির্দেশবাদ কেন? কারণ হেয়ারের মতে কি, যে নৈতিক বিবৃতিগুলো কি করছে, কিছু সবসময় কি করছে না, আমাদেরকে কোনো না কোনো বিষয়ে নির্দেশ দিচ্ছে, তাই তো? তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। সেটাই ওই একই জিনিস, হেয়ারের ব্যবস্থাবাদী বলি বা হেয়ারের নির্দেশবাদী বলি, যেটা হেয়ারের নির্দেশবাদ ওটাই হেয়ারের ব্যবস্থাবাদ, আর ওটাকে ইংরেজিতে প্রেসক্রিপটিভিজম বলা হয়। তো ব্যবস্থাবাদ বা নির্দেশবাদ যাই হোক না কেন, তাদের সেখানে মূল বক্তব্য এটাই, যে নৈতিক বিবৃতিগুলো কি করছে না কোনো বিষয় সম্বন্ধে সবসময় আমাদেরকে নির্দেশ দিচ্ছে। এটাই হচ্ছে হেয়ারের বক্তব্য। কিন্তু মানে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার মতো কিন্তু তাদের বক্তব্যগুলো ওই রকম নয়। হ্যাঁ, আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার মতো নয়। কারণ কি, পরানীতিবিদ যারাই, তাদের কিন্তু সম্পূর্ণ আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার থেকে তাদের সম্পূর্ণ বক্তব্যগুলো আলাদা, কেমন, তাদের বিবৃতিগুলো আলাদা। আচ্ছা, আর হচ্ছে কি, আর আজকে আমরা জানলাম যে পরানীতিবিদ্যার যে ভাগগুলো, সেগুলো নিয়ে আজকে আমরা একটু জানলাম। আর কালকে তো পরীক্ষা রয়েছে, ঠিক আছে, পরের দিন তাহলে আমরা আলোচনা করব ডিটেলসে, সেটা হচ্ছে এই ডেসক্রিপটিভিজম নিয়ে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম। হ্যাঁ।